রেইনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প গোধূলিতে মৃত্যুর ছায়া। রাস্তাটা একেবারে রাবিশ, দেড় হাত অন্তর এক একখানা গর্ত, ঝকাং ঝকাং লাফাচ্ছে জিপটা, ঝাঁকুনিতে সারা শরীরের স্প্রিং ঢিলে হয়ে যাচ্ছে যেন। ঠক করে মাথাটা সলিড লোহায় ঠুকে গেল একবার। এতক্ষণ যা মনে মনে বলছিলাম ধাক্কা খেয়ে ফস করে ছিটকে বেরিয়ে এলো। মেয়েটা আর মরার জায়গা পেল না সারা। কথাটা বেফাঁস বলে ফেলেই আর চোখে তাকিয়ে দেখলুম ম্যাডামের মুখখানা শক্ত হয়ে উঠেছে। ম্যাডাম মানে সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসার মিস সুবর্ণরেখা সেন। 7 দিন হলো জয়েন করেছেন ঠিক আমার ওপরের পোস্টে, অর্থাৎ আমার ইমিডিয়েট বস। যেখানে যেখানে ইনি তদন্তে যাবেন আমাকে বসংবাদের মতো পেছন পেছন দৌড়তে হবে, সেসব দিয়ে একটা লেডিজের আন্ডারে। আমি আসলে একটু যাকে বলে মেল শভিনিস্ট গোছের আছি। আগের বস ছিল ঘোষাল সাহেব, গুঁফো ভুড়িওয়ালা খৈনিখোর, কিন্তু পুরুষ মানুষ হাজার হোক, তার জায়গায় এই হালকা পালকা বয়েসটা একে দিন রাত্রির হ্যাঁ ম্যাডাম জো ম্যাডাম করা ভারী হ্যাটা হ্যাটা লাগে। তার উপর এনার টাইপটা আবার হান্টারওয়ালি মার্কা। সেদিন আমায় কি ধাতানিই না দিলেন। আমার একটু ফ্র্যাঙ্কলি বলছি ল্যাঙ্গুয়েজের দোষ আছে, মেজাজ একটু চড়লেই পটাপট কাঁচা নামিয়ে দিই। ঘোষাল সাহেব উৎসাহই দিতেন, বলতেন খিস্তি দিতে না জানলে ভালো পুলিশ হওয়া যায় না। ও বাবা, এই সেদিন লকআপের একটা পাতি মস্তানকে একখানা 5 অক্ষর বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে এই মহিলা ফোঁস করে উঠলেন, নো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ প্লিজ। গলাটা একেবারে হিম ঠান্ডা। মাই সেই থেকে সালাটালা বলে ফেললেও জিপ কাটি। তবে এই রাত্রির 11:30টায় ঠক্কর খেতে খেতে ডেড বডি দেখার জন্য স্পটে যেতে হলে মেজাজ খারাপ হবে না তো কি? আজকালকার ছেলে মেয়েগুলোও হয়েছে তেমনি। পান থেকে চুন খসলো কি ব্যাস বেমক্কা পাত্তাড়ি গুটিয়ে ফেলছে দুনিয়া থেকে। গলায় দড়ি, রেলে মাথা, পেস্টিসাইড খাওয়া, এখন আবার ব্যাকডেটেড। নতুন ট্রেন্ড দেখছি এই উঁচু থেকে লাফ দিয়ে পড়া। 10-20 তলা বাড়িও উঠছে দেদার। সুইসাইডের সুযোগও বাড়ছে দিন দিন। তবে হ্যাঁ, আমার এও মনে হয় আর 5টা মেথডের চেয়ে এইটায় সুবিধা অনেক বেশি। ফাঁস লাগানোর হ্যাপা নেই, বিষ জোগাড় করার রিস্ক নেই, ট্রেন কখন আসবে তার জন্য হাপিত্তেশ নেই। তরতরিয়ে সিঁড়ি বেয়ে ওঠো, সরসরিয়ে হাওয়া কাটতে কাটতে নেমে এসো, খেল খতম। এই মেথডটা চয়েস করে যারা, আমি তো বলবো তারা অন্যদের চেয়ে ইন্টেলিজেন্ট। এই যে মেয়েটা 5 তলা থেকে ঝাঁপিয়েছে, এও তাই। জিপ থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে উঁচু খাঁচা বাড়িটার আগা 5 তলা খুঁটিয়ে দেখলেন ম্যাডাম সুবর্ণরেখা। এগিয়ে পিছিয়ে ডাইনে বাঁয়ে জরিপ করে নিলেন। নতুন নতুন জয়েন করে এইসব মেয়ে হেব্বি কায়দাবাজি দেখায়। ইনিও এমন করছেন যেন এক্ষুনি বিরাট একটা মিস্ট্রি সলভ করে ফেলবেন। আমি মনে মনে হাসলুম একটু। কিছু নেই গো মহারানী, একেবারে রদ্দি কেস। বাড়িতে অশান্তি, পরীক্ষায় গুবলেট, নয়তো সেই আদি অকৃত্রিম ল্যাং। লাখো সুইসাইডের পেছনের গল্প মাত্র এই 3-4 রকম মাল্টিপল চয়েসের মধ্যেই ঘুরপাক খায়। প্রায় কাঠা 6 জমির ওপর উঠেছে এই মঙ্গলম বিল্ডিং। আপাতত 5 তলা, নিচের তলাটা ফিনিশড হয়েছে। সারি সারি দোকানঘর, অনেকগুলো বন্ধ, 2-4টে খোলা রয়েছে। ওপরের 4টে তলায় ওনারশিপ ফ্ল্যাট বানানোর প্রজেক্ট। 2 তলা আর 3 তলায় পিলার টু পিলার পার্টিশন ওয়ালগুলো গাঁথা শেষ হয়েছে সবে। টপ ফ্লোর দুটো এখনো খাঁচা হয়েই দাঁড়িয়ে। মেয়েটা সম্ভবত একদম ওপর থেকেই ঝাঁপিয়েছে। অবশ্য এক্স্যাক্টলি বলা মুশকিল। ঝাঁপটা রাস্তার দিকে দিলে সঙ্গে সঙ্গেই জানা যেত। সেটা চাইনি বোধহয়, পেছন দিকটাই পড়েছে। ওদিকটায় অ্যাকচুয়ালিতে ওয়েস্টল্যান্ডের মতো রয়েছে, ঝোপঝাড় জঞ্জাল আর ইট পাটকেলে ভর্তি। কেউ বিশেষ মারায় না। মাঝে মধ্যে 1-2 ভবঘুরে বা ভিকিরি যায় হয়তো, কিংবা গাঁজাখোরেরা একটু নিরিবিলিতে দম দেবে বলে ঢোকে। আজও 2 গেঁজেলি ঢুকেছিল অন্ধকার ঘন হওয়ার পর। বডি পড়ে আছে দেখে চেঁচিয়ে ওঠে। এই মাঝরাত্রিরেও ভিড় জমেছে মন্দ নয়। মেয়ে ছেলের লাশ, উৎসাহ আর কৌতূহল সুলসুলিয়ে উঠছে লোকের। এখন কদিন জব্বর মুখরোচক আলোচনা চলবে। ভিড়টা ঠেলি।
গম্ভীর গলায় ধমক টমক দিয়ে সরিয়ে দিই সামনের কজনকে। পিছনে ম্যাডামকে দেখে একটা চাপা আওয়াজ গুনগুনিয়ে ওঠে, মেয়ে পুলিশ, আরে মেয়ে অফিসার রে, মেয়ে পুলিশ, মেয়ে পুলিশ। ভিড়টা পাতলা হলো, ম্যাডাম এগোলেন। জোরালো টর্চের আলোয় কাত হয়ে পড়ে থাকা শরীরটা ঝলসে উঠল যেন। হলুদ চুড়িদার, সাদা ওড়না, একটা পায়ে চটি এখনো পরা, হাতে চুড়ি টুড়ি কিছু নেই, জাস্ট একটা রিস্ট ওয়াচ। ছিমছাম চেহারা, ফর্সা, সুন্দরী ঠিক বলা যাবে না, তবে অ্যাট্রাক্টিভ। মাথার একটা দিক থেঁতলে বিচ্ছিরি হয়ে গেছে, ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে জমাট বেঁধেছে, চোখের পাতাগুলো আতখোলা, সিমটম পরিষ্কার, উঁচু থেকে পড়ে ইনস্ট্যান্ট ডেথ। ঝুঁকে পড়ে প্রায় ফুটখানেক ডিস্টেন্স থেকে মুখখানা খুঁটিয়ে দেখলেন ম্যাডাম। ভুরু দুটো কুঁচকে গেল কেন হঠাৎ? যেন ভীষণ একটা গন্ডগোলের গন্ধ পেয়ে গেছেন। স্ত্রী স্বভাব তোর, সন্দেহবাতিক রক্তের মধ্যেই আছে। সোজা সাপটা জিনিসকেও জটিল করে দেখতে ভালোবাসেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি বুঝছেন? বিজ্ঞের মতো হাসলুম, এসব তাচ্ছিল্য মিশিয়ে। বোঝার কি আছে ম্যাডাম, ক্লিয়ার কেস, 1 2 3 ঝপাং। ইজ ইট? একটু অন্যমনস্ক, চিন্তিত দেখালো মুখটা, বিড়বিড় করছেন নিজের মনে। ঠোঁটে লিপস্টিক, মুখে ফাউন্ডেশন, বডি স্প্রের গন্ধ রয়েছে এখনো। এত প্রসাধন করে সুইসাইড করতে আসা? মুখে এসে গিয়েছিল, মেয়ে মানুষ জাতটাই এরকম, মরতে গেলেও মেকআপ লাগে। সামলে নিল, একটু দার্শনিক হাসি টেনে এনে বললাম, ওই শেষ সাজা সেজে নিয়েছে আর কি। বোধহয় মনোপুত হলো না কথাটা। উত্তর দিলেন না। চারপাশে ঝুঁকে আসা মুখগুলোতে চোখ বুলিয়ে নিয়ে একটু উঁচু গলায় বললেন, আপনারা কেউ এই মেয়েটিকে চেনেন? মৃদু একটা গুঞ্জন উঠেই মিলিয়ে গেল। পাবলিক পুরো চুপ, একটু ঘাবড়েছে সবাই। পুলিশের 18 ঘা কে না জানে। এগিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলতে যাচ্ছিল, মুখ না খুললে সব কটাকে নিয়ে গিয়ে থানায়। মহিলা মাঝপথে থামিয়ে দিলেন আমায়। হঠাৎ নিজের গলাটাকে কেমন অদ্ভুত রকমের নরম করে ফেললেন। দেখুন, আপনাদের সবার সাহায্যেই কিন্তু ইনভেস্টিগেশন চালাতে হবে আমাদের। একটি মেয়ে এইভাবে মরে পড়ে থাকবে, আপনারা কেউ কিছু বলবেন না? প্লিজ, যদি কারো কিছু জানার থাকে নির্ভয় বলুন। বলিহারি ট্যাকটিক্স। গরম দেখিয়ে আমি যা পারতুম না, নরম দিয়ে 1 সেকেন্ডেই করে ফেললেন শ্রীমতী। দুটো ইয়ং ছেলে ফস করে এগিয়ে এসে বলল, আমরা চিনি ম্যাডাম, এর নাম টিনা, ট্রাম ডিপোর কাছে বাড়ি। আপনারা? আমাদের সব দোকান আছে, ওই যে ওইটা আমার নাম সমীর কর্মকার, পাশেরটা এ হলো মকবুল শেখ। সবে ঝাঁপ বন্ধ করে বাড়ি গেছি, খবরটা পেলাম, দৌড়ে এসে দেখি, আরে এ তো চেনা মেয়ে। এর বাড়ি চেনেন? একটা খবর দিতে হবে। এবার একটা বুড়ো লোক ভিড়ের মধ্যে থেকে বলল, আমার ভাইপো চেনে আগে, আমাদেরও ওই দিকেই বাড়ি, তাকে পাঠিয়ে দিয়েছি বাইকে করে, বলেছি ওর মামা টামা কাউকে চাপিয়ে নিয়ে চলে আসতে। মামা কেন? এ কি মামার বাড়িতে থাকে? মানে থাকতো? আগে বাবা নেই যদ্দূর জানি, মামার কাছেই মা মেয়ে থাকতো বলে খবর শুনেছি। আচ্ছা। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কিছু ভাবলেন ম্যাডাম। ভুরু দুটো কিন্তু সোজা হয়নি এখনো। আমার দিকে তাকিয়ে বললেন, স্ন্যাপগুলো নেওয়ার বন্দোবস্ত করে ফেলুন মিস্টার দাশগুপ্ত, আমি এদের সঙ্গে আরো 2-1টা কথা বলে নিই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্ল্যাশ গান ঝিকিয়ে উঠতে থাকে। ওদিক থেকে টুকরো টুকরো তত্ত্ব তলাশ কানে আসছে। জিজ্ঞাসাবাদের যা ধরন ধারণ, হাসি পাচ্ছে ব্যাপক। শ্রীমতী শার্লক রেখা। ছোট নোটবুক বার করে আবার খসখস করে লেখা হচ্ছে, যেন মামুলি সুইসাইড কেস নয়, একটা দুরন্ত ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের জাল এক্ষুনি ভুঁই ফুড়ে আবিষ্কার করে ফেলবেন। সব দড়িকেই সাপ ভাবছেন, সব ঝোপেই বাঘের গন্ধ। ভটভটিয়ে একটা বাইক এসে থামল। সামনের ছোকরাটি খবর দিতে গিয়েছিল। পিছনে বসে পাজামা পাঞ্জাবি পরা মাঝবয়সী ভদ্রলোক একজন, গালে চাপ দাড়ি, মাথার সামনের চুল পাতলা, চাউনিটা উদ্ভ্রান্ত, মুখ ব্লটিং পেপারের মতো সাদা। জানা গেল ইনি মেয়ের মামা, বিনোদ বিহারী শাসমল। বাইকের পেছন থেকে নেমে এত লোকের ভিড় এবং পুলিশ দেখে ভদ্রলোক রীতিমতো থরথর করে কাঁপছিলেন। মুখ দিয়ে বাক্যি সরছিল না। ধরে ধরে ভিড় ঠেলে সামনে এগিয়ে নিয়ে গেলুম। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেই বন্ধ হয়ে গেল। দিদির সামনে গিয়ে কি বলবো?
বলেই হাত পা ল্যাত পেতিয়ে আমার ঘাড়ে এলিয়ে পড়লেন। আইডেন্টিফিকেশন তো হয়ে গেল, এবার পোস্টমর্টেমে পাঠানোর পালা। ম্যাডাম বেঁচে ঘেটে জনাতিনেককে সঙ্গে নিয়ে নিলেন। সমীর, মকবুল, ছোকরা দুজন সমেত থানায় গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। মুখে চোখে জল ছিটিয়ে বিনোদবাবুকেও ধাতস্থ করার চেষ্টা করা হলো। ম্যাডাম স্বয়ং তাকে ধরে ধরে জিপে বসালেন, সান্ত্বনা টান্তনাও দিলেন কিছু। জিপের দিকে পা বাড়াতে যাব, কি যেন একটা বুটে ঠেকল। ঝুঁকে দেখলুম একটা মোবাইল। হাতে নিয়ে দেখি ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে। ন্যাচারালি 5 তলার ওপর থেকে পড়েছে ইটপাটকেলের ওপর। মোবাইল আর তার মালিক মালকিন শেষ হয়ে গেছে একই সঙ্গে। কলিং বেল টেপার চেয়ে দরজায় ধাক্কা দিতেই বেশি পছন্দ করি আমি। ব্যাপারটার মধ্যে বেশ পুলিশি টাচ আছে। দরজা খুলুন, পুলিশ। গম্ভীর গলায় শব্দ 3টে গড়িয়ে দিতে হেব্বি ঘ্যাম লাগে। 2টো ধাক্কার পরেই অবশ্য এখানে খুলে গেল দরজাটা। সবে ভোর হচ্ছে, এই সময় ছোকরা জেগেছিল নাকি? বেশ সন্দেহজনক। অবশ্য পরনে দেখছি বারমুডা টি শার্ট, পাইকেটস। দৌড়তে বেরোচ্ছিল এমনও হতে পারে। পেটানো লম্বা চেহারা, কাটা কাটা চোখ মুখ, এক কথায় হ্যান্ডসাম। একটু যেন অবাক, 7 সকালে বাড়ির সামনে পুলিশের জিপ। কি ব্যাপার? গলায় কড়া দানাগুলো ফুটিয়ে তুলি। আপনি কমল বিশ্বাস? হ্যাঁ, কেন? থানায় চলো। থানায়? কি ব্যাপার? গেলেই জানতে পারবেন। টিনা বলে কাউকে চিনতেন? চিনতেন মানে? টিনা আমার বান্ধবী, কালকেও কথা হয়েছে ফোনে। ও, শুধু ফোনে? সাক্ষাৎ হয়নি তাই না? গলাতে একটু তরল ব্যঙ্গ মেশালো, কিন্তু ফাইন টাচটা ধরতেই পারল না। কাঁচুমাচু ভঙ্গিতে বলল, না আসলে আমার একটু দেরি হয়ে গেছিল। কথাটা শেষ করলো না। হঠাৎ কি ভেবে এক ঝটকায় সোজা হয়ে তাকালো আমার দিকে। কি ব্যাপার বললেন না তো? হঠাৎ টিনার কথা? জিপে উঠুন, টিনার বডি পাওয়া গেছে কাল। একটা পা বাড়িয়েছিল, সেই অবস্থায় স্ট্যাচু হওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ল ছোকরা। তারপর পাগলের মতো কেমন একটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল। দুহাতে আমার ইউনিফর্মটা খামচে ধরল, ঝাঁকাতে লাগলো বেপরোয়া ভাবে। মিথ্যে কথা বলছেন, লায়ার, ফালতু বকছেন সকালবেলা। হতে পারে না, কখনো হতে পারে না। খুব ঠান্ডা মাথায় হাত দুটো ছাড়ালো, তারপর সপাটে একটা থাপ্পড়। এসব অ্যাক্টিং দেখে দেখে হাড় পেকে গেছে আমার এই লাইনে। থানায় চল শুয়োরের বাচ্চা, শালা খুনি ন্যাকড়াবাজি হচ্ছে, আরাম ছাপা। কতদিন পর ফুল ফোর্সে একটু গালাগাল দেওয়া গেল। খোলসা হলো গলার ভেতরটা। থাপ্পড়টা মারতুম না হয়তো, কিন্তু কাল রাত্রিরে থানায় বসে দোকানদারগুলো যা সব স্টেটমেন্ট দিলে তাতে মেজাজটা টক হয়ে গেছে। কেস হিস্ট্রি যা দাঁড়াচ্ছে, মার্ডারের গন্ধ পরিষ্কার। আর আমি কিনা গোড়া থেকেই কনফিডেন্টলি বলে আসছি ক্লিয়ার সুইসাইড। এখন নিজের থুতুই গিলতে হচ্ছে ওই মহিলার সামনে। এই ছোকরাই হচ্ছে খুনি। তবে সেজন্য অতটা রাগ হচ্ছে না। চোর ডাকাত খুনি ঘেঁটে হাতে কড়া পড়ে গেছে, কিন্তু যেই ভাবছি এই ব্যাটার জন্যেই আমার প্রেস্টিজটা পাংচার হয়ে গেল, মনে হচ্ছে আরেকটা চর কষাই। হ্যাঁ, খুনি এই কমল বিশ্বাসী। এই ছেলে আর ওই মেয়ের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল অনেকদিন ধরে। ওই বিল্ডিংয়ের দোতলায় ছেলেটা একটা ঘর বুক করেছিল। মাঝে মাঝেই কাজ দেখার অছিলায় ওপরে উঠে যেত। একই সময় বুঝে পড়ে নিয়ে মেয়েও আসতো। দুজনে মিলে সিঁড়ি বেয়ে 4 তলা 5 তলার নিরিবিলিতে উঠে ঘাপটি মেরে প্রেমালাপ করত, এমনই বয়ান পাওয়া যাচ্ছে। কাল বিকেল 5:30 নাগাদ মেয়েটা এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিল। সমীর কর্মকার বলে যে ছেলেটা স্টেটমেন্ট দেয়, তার দোকান সিঁড়ির ঠিক মুখটাতেই। তার মেমোরি খুব শার্প। তার স্পষ্ট মনে আছে একাই আসে মেয়েটা। ঠিক তার পরপরই একটা বাচ্চা জোগাড়ে ছেলে ওপর থেকে নেমে এসেছিল। একজন বোরখা পরা মহিলা বোধহয় ওপরে উঠেছিলেন। কয়েক মিনিটের মধ্যে তিনিও নেমে আসেন। কমল বিশ্বাস এসেছিল তারও মিনিট 5-7 পরে। কিছুক্ষণ পরেই তাকেও নেমে আসতে দেখে সমীর, একা। মেয়েটাকে নামতে দেখেনি কেউ। এবং আরও 2-1 জনের বয়ান অনুসারে নিচে নামার সময়
বার কয়েক ইতিউতি তাকিয়ে অনেকটা যেন অপরাধীর ভঙ্গিতে দ্রুত বেরিয়ে যায় কমল বিশ্বাস। পকেট থেকে মোবাইল বার করে কাউকে ফোন করার চেষ্টা করছিল বারবার, এটাও চোখ এড়ায়নি কয়েকজনের। মেয়ের মামা বিনোদ শাসমলকেও আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছেন, তার বয়ানেও কমল বিশ্বাসের নামই উঠে আসছে। হ্যাঁ, তারা জানতেন এদের মেলামেশার কথা, তেমন আপত্তিও ছিল না তাঁর বা তাঁর দিদির, কিন্তু ইদানিং এদের দুজনের মধ্যে কোনো একটা গোলমাল চলছিল। কাল দুপুরবেলা টিনা মোবাইলে খুব ঝগড়া করছিল। বিনোদ এবং তার দিদি অর্থাৎ টিনার মা দুজনেই শুনতে পেয়েছে। মনে হচ্ছিল কমলই ছিল উল্টো দিকে, অর্থাৎ এই কেসটি জলবত্তরল হয়ে এসেছে। প্রেমিক প্রেমিকার মধ্যে বিরোধ, প্রেমিকাকে নিরিবিলিতে ডেকে এনে 5 তলা থেকে একটি মসৃণ ধাক্কা এবং প্রেমিকের পলায়ন। কি নিয়ে বিরোধটা ঘটেছিল সেটাই শুধু জানতে বাকি, এবং সেটাও খুব অভিনব কিছু হবে না, পাতি একটা ট্রায়াঙ্গেলই খুঁজে পাওয়া যাবে সম্ভবত। এবার এই কেসটা সলভ করে বিস্তর হাততালি করবেন অগ্নিকন্যা। আমার শালা বরাতটাই খারাপ, বেফাস ডিসিশনটা আগে ভাগে দিয়ে ফেলে এখন মুখ লুকোতে হচ্ছে। খুনিটার কলার ধরে জিপ থেকে টেনে নামালো, কলের পুতুলের মতো হেঁটে হেঁটে ভেতরে এলো। হেব্বি ভাবা চাকা খেয়ে গেছে, এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ভাবেনি বোধহয়। কাল দুপুরে মোবাইলে ঝগড়া হয়েছিল আপনাদের? হ্যাঁ, মানে ঝগড়া নয় ঠিক, একটু কথা কাটাকাটি। কি নিয়ে? ও চাইছিল ওর টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করি। আমি বলছিলাম আমি নিজেই এস্টাবলিশড হতে পারবো, ওর টাকা নেব না। একটু এক্সপ্লেইন করে বলুন। বাঁ হাতের চেটো দিয়ে চোখের জল মুছল কমল বিশ্বাস। শালা একেবারে অরিজিনাল চোখের জল বার করে ফেলছে মাইরি। তবে আমাকে গলাতে পারবে না, ক্রোকোডাইল টিয়ার্স কম দেখিনি আমি। চুপচাপ শুনতে লাগলো, মহিলা আবার বলে না যায়। কমল বিশ্বাস ফোঁপাতে ফোঁপাতেই বলতে লাগলো, আমি একটা কম্পিউটারের বিজনেস খুলবো বলে ভেবেছিলাম, একটা ঘর বুক করেছিলাম ওই বিল্ডিংয়ের দোতলায়। এখন সবে দেওয়ালগুলো গাঁথা হয়েছে, প্লাস্টারও হয়নি। আমার কিছু ক্যাপিটাল লাগবে তো, তাই এদিক ওদিক লোন নেওয়ার চেষ্টা করছি। টিনা একদিন হঠাৎ বললো ওর হাতে রিসেন্টলি কিছু টাকা এসেছে কোনো একটা ফ্যামিলি সোর্স থেকে, ও টাকাটা আমাকে দিতে চাইছিল। কত টাকা? আমার দরকার সব মিলিয়ে 8-9 লাখ টাকা। পুরোটাই টিনা দিতে চেয়েছিল? হ্যাঁ। এত টাকা ঠিক কোন সোর্স থেকে পেতে পারে টিনা, কোনো ধারণা আছে আপনার? ও একটু চাপা টাইপের ছিল, সব খুলে বলতো না। তবে যতদূর জানি ওর বাবা মারা যাওয়ার সময় তার সমস্ত সম্পত্তি উইল করে ওকে দিয়ে যায়। 18 বছর বয়স হলে ওর হাতে আসবে এই কন্ডিশনে। টিনার 18 কমপ্লিট হয়েছে কবে? 1 সপ্তাহ আগে। এই অবধি পৌঁছে কমল বিশ্বাস মুখে হাত চাপা দিয়ে টেবিলের উপর উপুড় হয়ে পড়ল। এতক্ষণ মিস সুবর্ণরেখার ইন্টারোগেশনের ভঙ্গি দেখে গাটা চিড়বিড় করছিল আমার। এই কি তারিকা খুনের আসামিকে প্রশ্ন করে, না যেন রোজগারে গিন্নির ইন্টারভিউ কিংবা রান্না শেখানোর ক্লাস। একটি ধমকে জাঙ্গিয়া ভিজিয়ে ফেলবে এমন গলা বার করতে হবে, মাঝে মধ্যে এই বাঘা থাবায় ছেড়ে ধরতে হবে টুটিখানা, তবে না পুলিশি জেরা। হতচ্ছাড়া ছেলেটা কান্নাকাটির পালা শুরু করতে আর বসে থাকা গেল না। বাজখাই গলায় গর্জে উঠল, উঠে বস রাস্তায়। ও হরি, অ্যাসিস্ট করছি বলে কোথায় প্রসন্ন হবেন, তার বদলে ম্যাডাম একটা গা শিশরে হিম চাউনিতে তাকালেন আমার দিকে। প্লিজ হোল্ড ইউর টেম্পার। দেখছেন তো আপসেট হয়ে পড়েছে ভদ্রলোক। ভদ্রলোক? ম্যাডাম খুনি শয়তান একটা। দ্যাট ইজ ইয়েট টু বি প্রুভড স্যার। মহিলার গলায় বেশ একটা ব্যাঙ্গের খোঁচা টের পেল। স্টিকিং প্লাস্টারের মতো হাসিটা আটকে রেখেছেন ঠোঁটে। তবু আমিও ছাড়নেওয়ালা নই, গলাটাকে অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন করার চেষ্টা করে বললাম, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো যথেষ্টই রয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ব্যাপারটা খুব গোলমেলে মিস্টার দাশগুপ্ত। ওর মধ্যে বিস্তর ফ্যালাসির ফাঁকফোকর থাকে। যাকে আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত আমার আরও কিছু জানার আছে, সেটুকুর মধ্যে প্লিজ আপনি ইন্টারভেন করবেন না। দেখলে একটা খুনের আসামির সামনে কিরকম ইনসাল্ট করলো আমায়। ঠিক আছে, এই আমি মুখে কুলুপ দিলুম, এবার তোমার পাঁটা তুমি লেজায় কাটো, মুড়োয় কাটো, যা তোমার মর্জি।
কমল বিশ্বাসের পিঠে একটু হাত চাপড়ে শ্রীমতী তাকে ফের উঠিয়ে বসালেন। তারপর বললেন, কালকের কথা কাটাকাটির ব্যাপারটা একটু ডিটেলসে বলুন দেখি। ধরা ধরা গলায় ছোকরা বলতে শুরু করলো, কাল টিনা দুপুরবেলায় আমার মোবাইলে ফোন করলো, বলল ঠিক 5:30টায় মঙ্গলম বিল্ডিংয়ে চলে আসতে। ওই টাকা পয়সাটার ব্যাপারে ফাইনাল ডিসিশন কালকেই নিতে চাইছিল ও। সেটা নিয়ে একটু তর্কাতর্কি হয়। তারপর আমি বলেছিলাম 5:30টায় হয়তো আমি পৌঁছতে পারবো না, 10-15 মিনিট দেরি হবে, ইন্ডিয়া পাকিস্তান ওয়ানডেটা পুরো দেখে তবে যাব। তাতে ও একেবারে ফায়ার হয়ে ওঠে। কেন? আসলে ও ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করতে চাইতো। একটু ম্যানিয়াগ্রস্তের মতনও লাগতো অনেক সময়। অনেকবার এমন হয়েছে জাস্ট 2-3 মিনিট দেরি হয়েছে আমার, ও চলে গেছে সেখান থেকে। বলতো ওর ঘড়ি একদম সেকেন্ডের ভগ্নাংশের মাপে ঠিক করা থাকে এবং সেটা ও ভীষণ জেদির মতো ফলো করতো। তারপর বলুন। আমি যত বলি তুমি ওটা 6:45 করো অন্তত আজকের জন্যে, কিছুতেই শুনবে না। আমি একটু রেগে মেগে বললাম, বেশ খেলা দেখবই না তাহলে আজ। সত্যিই দেখলেন না? না, ঠিক তার 10 মিনিটের মাথায় টিনা আমার মোবাইলে একটা SMS পাঠায়, 6:45তেই টাইমটাকে ফিক্স করে। আমার অবশ্য পৌঁছতে আরও 3 মিনিট লেট হয়েছিল, আর তাই ভেবেছিলাম রাগ করে চলে গেছে হয়তো। তখন কি জানি যে ও বরাবরের মতো। আবার নিজের বাঁ হাতে মুখ চাপা দিল ছোকরা, বেড়ে অ্যাক্টিং। তবে আমি কিন্তু স্পিকটি নন। সুবর্ণরেখাও দেখলাম এবার আর সান্ত্বনা টান্তনার দিকে গেলেন না, বরং যেন একটু অন্যমনস্ক, ভুরু দুটো কুচকে ভাবছেন কিছু। আচ্ছা, টিনাই দ্বিতীয়বার সময় দেওয়ার সময় SMS করলো কেন? আমিও অবাক হয়েছিলাম। ও বড় একটা SMS করতো না, বলতো বোতাম টিপতে টিপতে হাত ব্যথা হয়ে যায়। তবে ও একটু খামখেয়ালি ছিল, ওর মতিগতি কখন যে কি হতো। টেবিলের ওপর একটু ঝুঁকে এলেন সুবর্ণরেখা। SMSটা ডিলিট করে ফেলেননি নিশ্চয়ই? না, কোনোদিনই মুছবো না ওটা, ওর শেষ মেসেজ। গলাটা আবার যেন বুঝে এলো। ম্যাডাম সোজা হয়ে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, আপাতত এই অবধি থাক মিস্টার দাশগুপ্ত, আপনি ওকে কাইন্ডলি একটু বাড়ি পৌঁছে দিন আর ওর মোবাইলটা নিয়ে আসুন বাড়ির থেকে। এতটা অবাক লাগলো যে নীরবে থাকার সংকল্পটা ভুলে গিয়ে বলে ফেললুম, ছেড়ে দিচ্ছেন? হাসলেন শ্রীমতী। আটকে রাখার মতো সলিড গ্রাউন্ড পেলেই আবার নিয়ে আসতে কতক্ষণ? তবে আমি মনে করি উনি কোথাও পালাবেন না, কারণ সেক্ষেত্রে ওর পজিশনটা আরোই খারাপ হয়ে দাঁড়াবে। কি কমলবাবু, ঠিক না? এর মধ্যেই কয়েক দফা কান্নাকাটিতে ছোকরার মুখ চোখ ফুলে থমথম করছে। কথা না বলে ঘাড় নাড়ল শুধু। পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু কমল বিশ্বাসের পজিশনটা সত্যি সত্যি আরো ল্যাজে গোবরে হয়ে উঠল দেখা যাচ্ছে। রিপোর্ট বলছে মৃত্যুর আগে টিনার শ্বাসরোধ করা হয়েছিল, সম্ভবত পড়ার সময় চেঁচাতে পারে এই সম্ভাবনা এড়ানোর জন্য। এবং গলায় যে হাতের ছাপটি পাওয়া যাচ্ছে সেটি বাঁ হাতের। ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই মেলেনি, দস্তানা পরা ছিল বলেই অনুমান। কমল বিশ্বাস যে ন্যাটা সেটা সেদিন থানায় বসেই তার হাতের গতিবিধি দেখে বুঝতে পেরেছিল, ম্যাডামও লক্ষ্য করেছেন। টেবিলের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটছিলেন শ্রীমতী, বেশ অস্থির দেখাচ্ছিল। আমি চুপচাপ সামনে বসে আছি। হঠাৎ যেন স্বগত ভঙ্গিতেই বলে উঠলেন, এই ছেলে যদি সত্যি খুনি হয় তবে আজ পর্যন্ত ম্যান ওয়াচিং এর আমি কিচ্ছু শিখিনি, বুঝলেন? মনে মনে বললুম, পথে এসো মহারানী, স্বীকার করো যে তোমারও ভুল হয়। মুখে বললুম, এবার তাহলে অ্যারেস্ট করে আনি। চোখ বুঝে দুই ভুরুর মাঝখানে তর্জনীটা রেখে পুরো 2 মিনিট ধ্যানস্থের মতো বসে রইলেন শ্রীমতী সুবর্ণরেখা। চোখ খুললেন যখন, দেখি চাউনিটা পুরো পাল্টে গেছে। কি যেন একটা খুঁজে পাওয়ার উত্তেজনা চিকচিক করছে চোখে, গোটা মুখটাই যেন তীক্ষ্ণ হয়ে উঠেছে। হঠাৎ লাফিয়ে উঠে আলমারিটার চাবি খুললেন, একটু ঘেটে ঘুটে বার করে নিয়ে এলেন একটা ছোট্ট বাক্স, টিনার মোবাইল যেটা আমি পেয়েছিলাম, আর সেদিনকার পরা সেই রিস্টওয়াচটা বার করলেন বাক্স থেকে।
ঘড়িটা খুব যত্নে এবং সাবধানে মেলে রাখলেন টেবিলের ওপর। দামি কোম্পানির ঘড়ি, বন্ধ হয়ে আছে। ছোট কাঁটাটা 5 আর 6-এর মাঝামাঝি, বড় কাঁটাটা ঠিক 7 ছুঁয়েছে। সেকেন্ডের কাঁটাটা 1টার কাছাকাছি স্থির। 5:35। সুবর্ণরেখা প্রায় ফিসফিসিয়ে বললেন, কি বুঝছেন? বোকার মতো হাসল, কিছুই বুঝছি না যে। ওপর থেকে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল এই ঘড়ি। নিরেট ছাত্রকে বোঝাচ্ছেন এমনভাবে বললেন ম্যাডাম। And that's the exact time of her death. এর থেকে কি সুবিধা হবে আমার মাথায় তো ঢুকছে না। কখন মেয়েটা মরেছে সেটা এক্সাক্ট জেনে লাভ কি? ওই সময় নাগাদ মরেছে সেটা তো আগেই প্রমাণ হয়েছে। কমল বিশ্বাস এসেছে 5:30টার কিছুক্ষণ পর, এ তো জানা কথা। আমার চাউনিটা সম্ভবত আগের মতোই নিষ্প্রভ থেকে গিয়েছিল। সুবর্ণরেখা একটু অধীর গলায় বলে উঠলেন, আপনার মনে পড়ছে না কমল বিশ্বাস কটায় পৌঁছেছে বলে জানিয়েছিল? হ্যাঁ, মনে পড়ছে। 6:45 3 মিনিট পর, অর্থাৎ 5:48 নাগাদ। তার মানে কমল পৌঁছানোর 12-13 মিনিট আগেই। বলতে গিয়েও মাঝপথে থেমে গেল। আচ্ছা, কমল তো মিথ্যেও বলতে পারে। মাথা নাড়লেন শ্রীমতী। পারে, সেটা ভেরিফাই করার 2টো স্টেপ আছে। প্রথমে টেলিকাস্টিং সেন্টারে একটা ফোন করে জানতে হবে ঠিক কখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা শেষ হয়েছিল সেদিন। আর তারপর, আচ্ছা আগে প্রথমটাই হোক। ফোনের দিকে এগোলেন সুবর্ণরেখা। না, সূত্র একটা বার করেছেন ঠিক, ব্রেন আছে মানতেই হবে। নার্সিংহোমের কেবিনে ঢোকার আগে একজন ডাক্তার এগিয়ে এলেন, বললেন, বেশি এক্সাইটমেন্ট হলে ক্ষতি হবে কিন্তু। সুবর্ণরেখা হাসলেন। হাসিটা অনেকভাবে ব্যবহার করতে জানেন মহিলা। এখন যে স্মার্ট হাসিটা প্রেজেন্ট করলেন তার মানেটা দাঁড়ায়, ডোন্ট ওয়ারি, আই নো মাই বিজনেস। মেয়ের মৃত্যুর খবরটা পেয়েই একটা অ্যাটাক হয়ে গেছে তপতী মিত্র। হার্ট উইক অনেকদিন থেকেই। আচমকা ধাক্কাটা সামলাতে পারেননি। প্রায় 1 সপ্তাহ অর্ধ অচৈতন্য ছিলেন। আজই সবে ডাক্তাররা অনুমতি দিয়েছেন। খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসাবাদ সেরে নেওয়া যেতে পারে। বিছানায় মিশে আছেন শীর্ণকায়া মহিলা। চোখের কোণে গভীর কালি, মুখের রেখায় অসীম হতাশা। জীবিত থাকার কোনো অর্থ খুঁজে না পেলে মানুষের যেমন হয়ে থাকে। খুব ক্ষীণ স্বরে বললেন, আমি কিন্তু বিশ্বাস করি না কমল এই কাজ করতে পারে। একটু চুপ করে থেকে মৃদু গলায় সুবর্ণরেখা বললেন, আমিও করি না, কিন্তু তাহলে অন্য কে করতে পারে সে ব্যাপারে যদি একটু অনুমান করেন। মহিলার মুখের পেশিগুলো এই অবস্থাতেও একটু কঠিন হয়ে উঠল যেন। গলার আওয়াজেও পরিবর্তন এলো একটা। একই সঙ্গে দুঃখ, ক্ষোভ এবং ঘৃণা মিশলে যা দাঁড়ায় সেই রকম গলায় বললেন, আমার মেয়ের কোনো শত্রু ছিল না, শুধু ওই একজন ছাড়া, ওর এক ক্লাসমেট রেহানা। ওকে অনেকবার বলেছে, তোর মৃত্যু দেখে ছাড়বো, শেষ করে ফেলবো তোকে। আমি আপনাকে বলছি অফিসার, ওই শয়তান মেয়েটা ছাড়া এ কাজ আর কারো নয়। ওই রাক্ষসী রেহানাই ওকে। তীব্র হয়ে উঠছিল তপতী মিত্রর গলার আওয়াজ। সুবর্ণরেখা কপালে হাত বুলিয়ে ঠান্ডা করতে লাগলেন। খুব শান্তভাবে প্রশ্নগুলো ভাসিয়ে দিচ্ছিলেন সুবর্ণরেখা। রেহানা কোথায় থাকে? বাজার পেরিয়ে যে শেখপাড়া আছে সেখানেই কোথায় একটা বাড়ি শুনেছি। ওই মেয়ের দারুণ হিংসে ছিল কমলকে নিয়ে। ও প্রপোজ করেছিল কমলকে, কমল রাজি হয়নি। সেই থেকে আমার মেয়ের ওপর আক্রোশ। বলেছিল কিছুতেই পেতে দেবে না কমলকে। সেই ট্রায়াঙ্গল, সত্যি সেই এক ফুল দৌমালির গপ্প নিয়ে দুনিয়াভর কত যে খুন খারাপি হয়ে আসছে চিরটাকাল। এতদিন পুরুষরাই তাতে মুখ্য ভূমিকা নিয়ে এসেছে বেশিরভাগ। এখন দেখছি মেয়েরাও কম যায় না। সত্যি যদি এই রেহানা মেয়েটা টিনার পেছন পেছন গিয়ে তাকে ধাক্কা মেরে। হঠাৎ আমার মাথার মধ্যে কি একটা চিড়িক দিয়ে উঠল। প্রায় লাফিয়ে উঠে বলতে যাচ্ছিলাম, ম্যাডাম ওই সমীর বলে ছেলেটা কিন্তু বলেছিল টিনা উপরে উঠে যাওয়ার পরই একজন। সুবর্ণরেখা ঝটতি থামিয়ে দিলেন মাঝপথে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা ভালো করে খতিয়ে দেখব।
কিন্তু মিসেস মিত্র, আমার আরও দু একটা ছোট প্রশ্ন ছিল। বলুন। টিনার বাবা মারা গেছেন কতদিন হলো? 7 বছর। ন্যাচারাল ডেথ? না, স্লিপিং পিল খেয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ব্যক্তিগত। আপনার সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কি? যতদূর জানি উনি সব সম্পত্তি মেয়ের নামে লিখে গিয়েছিলেন। হ্যাঁ, উনি আমাকে সন্দেহ করতেন, ভাবতেন আমার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। এক ধরনের মানসিক রোগ আসলে। শেষ দিকটায় চূড়ান্ত অশান্তি হতো। তারপর একদিন ওই কাণ্ড ঘটালেন। আপনি আপনার ভাইয়ের বাড়িতে এসে উঠলেন কবে? তারও বছর 3 পরে, যখন থেকে আমার হার্টের অসুখটা ধরা পড়ল। মেয়েটাও বড় হচ্ছিল, অভিভাবকের মতো একজন কাউকে দরকার হচ্ছিল খুব। বাই দ্য ওয়ে, বিনোদবাবু বিয়ে থা করেননি? না, আর করবেও না বলেছে। বয়সও তো হলো 40-এর ওপর। উনি কি করেন, মানে প্রফেশন? বাস স্ট্যান্ডের কাছে ওর দোকান, লন্ড্রি, স্ট্যান্ডার্ডস ডায়ার্স অ্যান্ড ক্লিনার্স নাম। উঠে পড়লেন ম্যাডাম। উঠতে উঠতে বললেন, শেষ প্রশ্ন। গত সপ্তাহে টিনা 18-এ পড়েছিল। ওর বাবা রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা ওর অ্যাকাউন্টে জমা পড়ে গেছে ইতিমধ্যে। ব্যাংক থেকে জেনেছি আমরা। অ্যামাউন্টটা আপনি জানেন কি? জানি, 8.5 লক্ষ টাকা। টিনা ওই অ্যাকাউন্টে আমার নামটাও ইনক্লুড করাতে চেয়েছিল, আমি রাজি হইনি। সেই মানুষটা যখন আমাকে বাদই দিয়েছেন, ও টাকার সঙ্গে আমি সংস্রব রাখতে পারি না। কিন্তু এখন তো নিয়ারেস্ট কিন হিসেবে আপনি ওই টাকার। থামিয়ে দিলেন তপতি। এই প্রথম তার চোখে জল দেখলাম। ফোঁপাতে ফোঁপাতেই বললেন, ও টাকা আমি ছোঁব? তিনি উইলে কি কন্ডিশন দিয়েছিলেন জানেন? যদি 18 পৌঁছানোর আগে টিনার ভালো মন্দ কিছু হয়, ওই টাকা ভারত সেবাশ্রম সঙ্গে চলে যাবে। এতখানি বিতৃষ্ণা ছিল তার আমার ওপর। ও টাকা আমি ভারত সেবাশ্রমে দিয়ে দেব। মেয়েই চলে গেল, টাকা নিয়ে আমি আর কি করব? আবার একবার তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে দরজার দিকে এগোলেন সুবর্ণরেখা। এই তপতি মিত্রর অবস্থাটা দেখে আমার সত্যিই ভারী দুঃখ হচ্ছিল। স্বামী ওইভাবে গেছেন, আর একমাত্র সম্বল মেয়েটা এইভাবে। দরজা থেকে আরেকবার পেছন ফিরলেন মির্শেদ। আচ্ছা, টিনা লেখাপড়ায় কেমন ছিল মিসেস মিত্র, বিশেষ করে ইংরেজি বা অঙ্কে? একটু করুণ হাসি ফুটে উঠল যেন ক্লিষ্ট মুখটায়। যে দুটো নাম করলেন, ও দুটোতেই ভীষণ কাঁচা ছিল। বলতো অঙ্ক যেন আমার কাছে বাঘ, আর ইংরেজিতে টিনের কোঠা বেরোতো না। সুবর্ণরেখাও দেখলাম কেমন অদ্ভুত একটা হাসি ছুড়ে দিয়ে বললেন, ওহো তাই। আচ্ছা, আজ আসি, নমস্কার। মাঝে মাঝে এনার ভাবগতিক সত্যিই বেজায় দুর্বোধ্য লাগে আমার। কোন কথা থেকে কোন কথায় চলে যান কিচ্ছু বোঝা যায় না। অবশ্যই পণ্ডিতেরা তো বলেইছেন, স্ত্রী আশ্চরিত্র। জিপে বসে থানায় ফিরছে। ম্যাডাম সিটে হেলান দিয়েছেন, চোখ দুটো বোঝা, চুলগুলো হাওয়ায় উঠছে অল্প অল্প। এইরকম দু একটা দুর্লভ মুহূর্তে ভারী নরম সরম দেখায় প্রোফাইলটা। ঝাঁঝালো ডাঁটিয়াল ভাবটা অদৃশ্য হয়ে যায় ম্যাজিকের মতো। মহিলাকে ইদানিং আর ততটা যেন অসহ্য লাগে না আমার। একটু একটু পছন্দই হতে শুরু করেছে বুঝিবা। মেল শভিনিজমটা আর ততখানি ফুঁসে উঠছে না ভেতরে। একটা কারণ হতে পারে মহিলা যে আমার থেকে অনেক তীক্ষ্ণ বুদ্ধি ধরেন, সেই ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে। পাল্টা চালবাজি দিয়ে ইনাকে ডাউন দেওয়া যাবে না। আর নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ঘোষাল সাহেবের থেকে অন্তত 10 গুণ এফিসিয়েন্ট, স্বীকার করতেই হবে। আমার অ্যাটিটিউডের এই পরিবর্তন বোধহয় উনিও টের পান সিক্স সেন্স দিয়ে। আগের মতন অতটা তেরছাভাবে বা ঠান্ডা গলায় কথা বলেন না আর দেখি। মাঝে মধ্যেই হাসেন টাসেনও আজকাল। চুপি চুপি বলছি, হাসিটা কিন্তু ভারী ঝকঝকে আর ইমপ্রেসিভ। আরে না, এর মধ্যে অন্য কোনো মিনিং নেই। আমি সবসময় মনে রেখে চলি, শি ইজ মাই বস। যথেষ্ট বিনয়ও বজায় রাখি।
এখনই যেমন। খুব মোলায়েম গলায় বলল, ম্যাডাম একটা কথা বলবো। চোখ মেললেন, জিজ্ঞাসু দৃষ্টি। একটু গলা খাঁকড়ে বলি, এই রেহানা মেয়েটাকে তো একটু কালচার করে দেখতে হচ্ছে। সেই যে বোরখা পরা মহিলার কথা শোনা গিয়েছিল আর এই যে ইনফরমেশন আজ পাওয়া যাচ্ছে, এ দুটো তো লিঙ্কড হতে পারে। একটু অন্যমনস্ক ভঙ্গিতে বললেন সুবর্ণরেখা। কিন্তু তাহলে কমল বিশ্বাসের কেসটা? কমল যে ক্রিকেট ম্যাচটার কথা বলেছে, খবর নিয়ে দেখেছি সেটা শেষ হয়েছিল 5:40-এ। সত্যি যদি ও ম্যাচটা পুরো দেখে তবে বেরিয়ে থাকে তাহলে ও ইনোসেন্ট, কারণ খুনের সময়টা আমরা জেনেছি 5:35। কিন্তু যদি চিন্তিত দেখাচ্ছে শ্রীমতীকে। কমলের মোটিভটা নিয়েও আমার দ্বন্দ্ব লাগছে। টিনা অতগুলো টাকা ওকে দিতে চাইছিল, সেটা রিফিউজ করে কমল ওকে খুন করতে যাবে কেন? রেহানার কিন্তু মোটিভ ছিল জেলাসি। সেটা মেয়েটার মুখোমুখি না হয়ে কথা না বলে ডিসাইড করা যাবে না। আপাতত সমস্ত পসিবিলিটি ওপেন রাখা যায়, কোনো প্রি কনভিকশন নিয়ে এগোনো ঠিক না। শুধু এটুকু বুঝতে পারছি যে কেসটি সরল সিধে নয়। দ্য প্লট ইজ থিকনিং। এক একজন মানুষকে দেখলেই মনে হয়, ইস, এই সামান্য খুঁতটুকু না থাকলেই এ একেবারে পারফেক্ট হতো। হয়তো নাকটা একটু শুধু থাবড়া, কিংবা নিচের ঠোঁটটা একটু বেশি পুরু, বা গায়ের রংটা যেন বড্ড চাপা। এইটুকুই যদি রেকটিফাই করা যেত, সর্বাঙ্গ সুন্দর যাকে বলে তাই হয়ে উঠতে পারত। রেহানা সুলতানাকে দেখে প্রথমেই এরকম একটা আফসোসের অনুভূতি হলো আমার। অসাধারণ সুন্দরী যাকে বলে, এ মেয়েটি তাই। কাটা কাটা চোখ মুখ, চমৎকার ফর্সা রং, চুলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই একদম ফার্স্ট গ্রেডে। মুখে একটা দারুণ তেজিয়ান ভাব, কোনো কিছুতেই ঘাবড়ায় না এই মেয়ে। এক কথায় অনিন্দ্য সুন্দরী বলা যেত যদি হাইটটা স্ট্যান্ডার্ড হতো। হ্যাঁ, ওইটাই রেহানার মাইনাস পয়েন্ট। গড় পর্দার মাপেও বড্ড বেটে। হার্ডলি 4'7" কি 4'8" ইঞ্চি 4-5 বেশি হলে ফিল্ম স্টার হয়ে যেতে পারতো অনায়াসে। মুখে তেজিয়ান ভাবের কথা বলছিলাম, কথাবার্তাতেও সেই ঝাঁঝ প্রকট। ম্যাডাম যখন জিজ্ঞেস করলেন, 16 তারিখ বিকেলে আপনি কোথায় ছিলেন? চোখের পাতা না ফেলে স্ট্রেট তাকালো। বিছানায়, ভাইরাল ফিভার। ডাক্তারের প্রেসক্রিপশন লাগলে দেখাতে পারি। বসে আছি রেহানাদের বৈঠকখানায়। রেহানার বাবা শেখ আবিদ আলী অতি সজ্জন ভদ্রলোক। চমৎকার শরবত খাইয়েছেন। মেয়েকে ভেতর থেকে ডেকে পাঠানোর আগে বারবার আমাদের বুঝিয়েছেন যে তার মেয়ে একটু মেজাজি, কিন্তু এই কাজ তার পক্ষে অসম্ভব। এখনো প্রত্যেক কথাতেই মেয়েকে ঢেকে ঢুকে শান্ত করে রাখার চেষ্টা করছেন, কিন্তু মেয়ে যেন জ্বলন্ত আগুনের শিখা, লকলকিয়ে উঠছে থেকে থেকেই। আপনি টিনাকে খুন করবার আগে হুমকি দিয়েছিলেন? খুব শান্ত গলায় প্রশ্ন করলেন সুবর্ণরেখা। হ্যাঁ, এবং তার জন্য আমি অনুতপ্ত নই। ও আমাকে আমাদের জাত তুলে ধর্ম তুলে গালাগাল দিয়েছিল। অত্যন্ত উদ্ধত প্রকৃতির মেয়ে ছিল, কুটিল মন। শি ডিজার্ভড সাচ অ্যান এন্ড। হা করে উঠলেন আবিদ আলী। আহা, কি সব যাতা বলছিস, ছেড়ে দে না, যা ওর তা তো হয়ে গেছে। সুবর্ণরেখার মুখে সেই স্টিকিং প্লাস্টারের মতো সাঁটা হাসি। স্থির চোখে তাকিয়ে বললেন, আচ্ছা রেহানা, আপনি বোরখা পরেন? হ্যাঁ, অকেশনে পড়ি। কেন? না, এমনি। উঠে দাঁড়ালেন সুবর্ণরেখা। তারপর অদ্ভুত একটা কাণ্ড করলেন। হ্যান্ডশেকের ভঙ্গিতে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিলেন। রেহানা একটু থতমত খেল, কোন হাতটা বাড়াবে ঠিক করতে পারল না। অবাক চোখে তাকালো ম্যাডামের দিকে। ম্যাডাম একটু যেন অপ্রস্তুতের মতো হাসলেন, বললেন, ও সরি। তারপর ডান হাতটা এগিয়ে দিলেন। এবার রেহানাও ডান হাতটা এগিয়ে দিল। হ্যান্ডশেক করলেন সুবর্ণরেখা। আমার দিকে একবার তাকালেন, আমি একটু হাসলাম। বেরিয়ে এসে বললুম, ন্যাটা তো নয় দেখলুম, তবে ম্যাডাম এই মেয়ে কিন্তু খুন করতেই পারে। কি ফুসফুসানি বাফস। সুন্দরী মেয়েরা রিফিউজড হলে বা অন্যের কাছে হেরে গেলে পাগল হয়ে যায়। তবে ওর অ্যালিবাই আছে একটা, অসুস্থ ছিল, বাড়ির লোক সাক্ষ্য দেবে। যদিও সেই সাক্ষ্যর ভ্যালিডিটি সম্পর্কে সন্দেহ করা যেতেই পারে। তাহলে কি দাঁড়ালো? কয়েক সেকেন্ড ভাবলেন শ্রীমতী সুবর্ণরেখা, তারপর বললেন, আমি একটু এদিক ওদিক ঘুরে থানায় যাব, 2-1টা জায়গায় খোঁজ নেওয়ার আছে। আপনি এক কাজ করুন, তপতি মিত্র কাল বাড়ি ফিরেছেন, বিনোদবাবুও বাড়ি আছেন এখন নিশ্চয়। একবার ওদের দেখে আসুন। আর হ্যাঁ,
একটা ভাইটাল কথা মাথায় রাখবেন, এই যে বোরখা পরা মহিলার কথা শোনা গেছে, এ ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করবেন না। সেদিন নার্সিং হোমে তো বলেই ফেলেছিলেন প্রায়, থামিয়ে না দিলে কেলেঙ্কারি হয়ে যেত। মনে রাখবেন, বোরখার ব নয়। সন্ধ্যে থেকেই লোডশেডিং আজকে। টেবিলের ওপর বসানো মোমবাতিটার মৃদু আলোয় ঘরটার মধ্যে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ ঘনিয়ে উঠেছে যেন। আমার তো মাঝে মাঝেই রোমাঞ্চ হচ্ছে রীতিমতো। এইরকম আলো আধারই বুঝি জটিল রহস্যের জাল খোলার জন্য একদম আইডিয়াল সেটিং। টেবিলের এপাশে বসে থাকা সুবর্ণরেখার মুখখানা অবশ্য দেখছি আশ্চর্য রকমের প্রশান্তিতে ভরপুর, সামান্য টেনশনও নেই যেন। কিন্তু ওপাশে যারা, খুঁটিয়ে ওয়াচ করলাম, এক একজনের ভাব এক এক রকম। বেশ ইন্টারেস্টিং স্টাডি মেটেরিয়াল। দুসারি চেয়ার পাতা হয়েছে টেবিলের ওপাশটায়। প্রথম সারিতে কমল বিশ্বাস, তপতি মিত্র এবং রেহানা সুলতান। দ্বিতীয় সারিতে বসে আছেন এদের যারা সঙ্গে করে নিয়ে এসেছেন থানায়। কমলের বাবা নারায়ণ বিশ্বাস, টিনার মামা বিনোদ বাবু এবং রেহানার বাবা আলী সাহেব। এদেরও পেছনে দুটো টুলের উপর বসছেন দুজন। একজনকে আমি ঠিক চিনি না, সুবর্ণরেখারই পরিচিত কেউ হবে। অন্যজন মঙ্গলম বিল্ডিং এর সেই তরুণ দোকানদার সমীর কর্মকার। মোমের আলো পড়েছে প্রথম সারির মুখগুলোতে। স্পষ্ট দেখতে পাচ্ছি কমল যেন কিছুটা সংকুচিত, তপতি মিত্র একটু বিহ্বলের মতো, রেহানার মুখে বিরক্তি। তার পেছনের সারিতে কমলের বাবা বেশ ভয় ভয় ভাব, বিনোদ শাসমল বেশ ক্যাজুয়াল এবং আবিদ আলী দৃশ্যতই উদ্বিগ্ন। একদম শেষে বসা দুজনের মুখ অস্পষ্ট আলোয় আবছা লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। আজ এদের সকলকে বিশেষভাবে ডেকে আনা হয়েছে এখানে। এই কনফারেন্স পদ্ধতিটা মাঝে মধ্যে খুব কাজ দেয়। ফেলুদার ফেভারিট স্টাইল, জানেন তো? ম্যাডাম হাসতে হাসতে বলেছিলেন। সকলকে নিয়ে একসঙ্গে বসলে নাকি পারস্পরিক বক্তব্যগুলোর ঠোকাঠুকিতে মিথ্যের কলস ভেঙে সত্যির শ্বাসটুকু সহজে বেরিয়ে আসে। আমি অবশ্য ব্যাপারটার মধ্যে যে সাসপেন্সের শিরশিরানি আছে সেটুকুই এনজয় করছি আপাতত। এইটুকু বুঝতে পারছি শুধু, সুবর্ণরেখার একটা পরিষ্কার প্ল্যানিং আছে পুরো প্রোগ্রামটার ব্যাপারে। কিন্তু মহিলার মন্ত্রগুপ্তির ক্ষমতাটাও অসাধারণ। আমি হাজার হোক ওনার অ্যাসিস্ট্যান্ট তো বটে, কিন্তু নিপুণভাবে আমাকে অবধি অন্ধকারে রেখেছেন। না, তার জন্য আমি অবশ্যই অফেন্স দিচ্ছি না, শি নোজ আওয়ার বিজনেস। সুবর্ণরেখা উঠে দাঁড়ালেন। দীর্ঘ ছায়া পড়ল পেছনের দেওয়ালে। আজ আমরা জানার চেষ্টা করব ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল টিনার। প্রথমেই তপতি দেবীর কাছে আমি মাপ চাইছি অসুস্থ শরীরে এখানে টেনে আনার জন্যে। এই ধরনের পরিস্থিতিগুলোতে মানসিক উত্তেজনাও তৈরি হয়, যা হার্ট পেশেন্টের পক্ষে হার্মফুল আমি জানি। তাই আমি আমার বন্ধু ডাক্তার অনিমেষ চক্রবর্তীকে এখানে আনিয়ে রেখেছি ব্যক্তিগত অনুরোধে। ও একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্ট। আপনার মিনিমাম ট্রাবল হলেই হি উইল অ্যাটেন্ড আপন ইউ। পিছনের টুলে চুপচাপ বসেছিলেন যে অচেনা ভদ্রলোকটি, তিনি তপতি মিত্রের দিকে তাকিয়ে হেসে নমস্কার জানালেন। আমি মনে মনে ম্যাডামের বিবেচনার তারিফ করলাম। আটগাট বেঁধেই কাজে নেমেছেন শ্রীমতী। আবার সুবর্ণরেখা বাক্স খুলে বার করলেন টিনার ভাঙা মোবাইল আর বন্ধ হয়ে যাওয়া হাতগড়। মিসেস মিত্র, আপনি কি এই মোবাইলটা শনাক্ত করতে পারবেন? এটা আমরা স্পটে পেয়েছি, টিনার হতে পারে অন্য কারোরও। তপতি মিত্র একটু দ্বিধাগ্রস্ত গলায় বললেন, হ্যাঁ, ওই রকমই তো অনেকটা। আসলে আমি মোবাইল ব্যবহার করি না, মানে ঠিক মতো জানিও না সব কিছু। আমার ভাই মোবাইল ইউজ করে, ও হয়তো। বিনোদ বাবুকে একটু দেখে দেখে বলতে পারবেন এটা আপনার ভাগ্নির মোবাইল কিনা? নেড়ে চেড়ে দেখে বিনোদ শাসমল মাথা নাড়লেন। মোবাইল টিনারি। অনেক ধন্যবাদ দুজনকে। হাসলেন সুবর্ণরেখা। ইনফ্যাক্ট এই একটা তথ্যই আমার জানতে বাকি ছিল। এবার আমরা মূল পয়েন্টে চলে যাব। ঘরে থমথমে নিস্তব্ধতা। অনেকের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে মনে হচ্ছিল। এই কেসের তদন্তে নেমে প্রথমে কমলকেই আমাদের প্রাইম সাসপেক্ট মনে হয়। জানা গেছে দুপুরে সে টিনার সঙ্গে ঝগড়া করেছিল। টিনা যে সময় মারা গেছে সেই সময় নাগাদ সে মঙ্গলম বিল্ডিংয়ে এসেছিল এবং খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল বলেও খবর পাওয়া যায়।
কিন্তু আমরা টিনার বন্ধ হয়ে যাওয়া এই ঘড়ির সাক্ষ্য থেকে খুব ভাইটাল একটা তথ্য জানতে পারি। টিনাকে ফেলে দেওয়া হয়েছে 5:35-এ, আর ক্রিকেট ম্যাচ দেখে কমল তার পাড়ার ক্লাব থেকে বেরিয়েছে ঠিক 5:40-এ। ভাই ভাই সংঘ এর অন্তত 20 জন মেম্বার সেই সাক্ষ্য দিয়েছে, এবং তারা সেখানেও উইটনেস নয়। তাদের অনেকে কমলের প্রতি বেশ হস্টাইল। তারা চায় কমলের পানিশমেন্ট হোক, কিন্তু ম্যাচ শেষ হতে তবেই সে ক্লাব থেকে বেরিয়েছে। এতে কারো দ্বিমত নেই। দ্যাট প্রুভস হি ইজ ইনোসেন্ট। কমল এতক্ষণে মুখ তুলল, কৃতজ্ঞ দৃষ্টি। সুবর্ণরেখা মৃদু হাসলেন। মিসেস মিত্রর বয়ান থেকে জানতে পারি রেহানা টিনাকে শেষ করে দেব বলেছিল। ট্রায়াঙ্গেল লাভের ঘটনা এবং আমাদের এক সাক্ষী স্টেটমেন্ট অনুযায়ী ঠিক খুনের সময়টিতেই এক মুসলিম মহিলা সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন এবং কিছুক্ষণ পরে নেমে আসেন। এই দুই বয়ান একসঙ্গে রাখলে রেহানার উপর স্বাভাবিকভাবেই সন্দেহ পড়ে, কিন্তু রেহানাকে চাক্ষুষ দেখা মাত্র আমার সে সন্দেহ উবে গিয়েছিল। কেন উবে গিয়েছিল? কেন? একটু যেন কঠিন স্বরে জানতে চান তপতি মিত্র। তার কারণ সেদিন যে মহিলাকে আমাদের সাক্ষী দেখেছে তার সর্বাঙ্গ ঢাকা থাকলেও তার হাইটটা লুকোনোর মতো নয়। মেয়েদের হাইটের বিচারে তিনি যথেষ্ট দীর্ঘাঙ্গী। সমীরবাবু, রেহানার হাইটের সঙ্গে তার হাইট মেলে কি? সমীর কর্মকার উঠে দাঁড়ালো। না ম্যাডাম, অন্তত 10-12 ইঞ্চির তফাৎ। এই হিসেব অনুযায়ী রেহানাও লিস্ট থেকে বাদ পড়ে যায়। তখন আমি ফোকাসটা চেঞ্জ করি। টিনার হত্যার পেছনে ট্রায়াঙ্গেল লাভের বদলে অন্য কোনো মোটিভ কি থাকতে পারে না? হ্যাঁ, অন্য মোটিভও আছে, এবং সেটা যথেষ্ট জোরালো। টিনার বাবার রেখে যাওয়া 8.5 লক্ষ টাকা মাত্র কয়েকদিন আগে তার হাতে এসেছিল। সেই টাকা টিনা তার ভালোবাসার মানুষ কমলকে দিতে চায়, কিন্তু দেওয়ার আগেই তার মৃত্যু হলো, না তাকে মেরে ফেলা হলো। এমনকি কেউ আছে যে চায় না ওই টাকা অন্য কেউ পাক। টু বি প্রিসাইজ, কে লাভবান হচ্ছে টিনার মৃত্যুতে? হঠাৎ চুপ করে গেলেন সুবর্ণরেখা। টিকটিক করে সেকেন্ডগুলো কাটছে, কারো মুখে কথা নেই। এমন সময় তপতি মিত্র খুব আস্তে আস্তে বললেন, টাকাগুলো দাবি করতে পারে আইনত সে ব্যক্তি একজন আছে, টিনার মা। আপনি কি বলবেন আমি মেরেছি আমার মেয়েকে? গম্ভীর গলায় সুবর্ণরেখা বললেন, রেয়ারেস্ট ক্রাইম, কিন্তু ইম্পসিবল নয়। বাবা মার হাতে সন্তানের হত্যার নজির ইতিহাস ঘাঁটলে। আচমকা উঠে দাঁড়ালেন বিনোদ শাসমল। আপনি কি পাগল হয়ে গেছেন? একজন হার্ট পেশেন্ট, তার উপর বেরিভিং মাদার, তার সম্বন্ধে আপনি? বেরিভিং মাদার। একটু কেটে কেটে ঈষৎ রসিকতা সুরেই যেন বিনোদবাবুর শব্দ প্রয়োগের প্রশংসা করলেন ম্যাডাম। আপনার ইংরেজি ভাষায় বেশ দখল আছে, তাই না মিস্টার শাসমল? লোকে বলে নরানাং মাতুল ক্রম, কিন্তু আপনার ভাগ্নি টিনা শুনেছি বেদম কাঁচা ছিল ওই সাবজেক্ট। প্রসঙ্গটা হঠাৎ ভুলিয়ে যেতে একটু যেন হতভম্ব হয়ে পড়লেন ভদ্রলোক। হ্যাঁ, কিন্তু হঠাৎ আবার এসব কথা? হঠাৎ নয়, খুব প্রাসঙ্গিক কথা এগুলো মিস্টার শাসমল। খুন হওয়ার দিন দুপুরে কমলের সঙ্গে মোবাইলে তর্কাতর্কির মিনিট 10 পরেই টিনার মোবাইল থেকে একটা SMS যায় কমলের মোবাইলে। শুনে থেকেই সন্দেহ হচ্ছিল আমার, কারণ টিনা SMS করতে পছন্দ করতো না। তাছাড়া একটু আগে তো কথাই বলেছে সে। পরে কমলের মোবাইলে সেভ করে রাখা মেসেজটা দেখে আমি নিঃসন্দেহ হই। ইংরেজিতে 30 পাওয়া কোনো ব্যক্তি ওই ইংরেজি ফ্রেম করতে পারবে না। অর্থাৎ টিনার মোবাইল থেকে ওই SMS গিয়েছিল, কিন্তু পাঠিয়েছিল অন্য লোক। প্রাথমিক বিহ্বলতাটা কাটিয়ে তেড়ে পড়ে উঠলেন বিনোদ শাসমল। কি বোঝাতে চাইছেন? সেটা আপনি ইতিমধ্যেই চমৎকারভাবে বুঝে গেছেন। টিনার সাময়িক অনুপস্থিতিতে ওই SMSটি পাঠিয়েছেন হয় টিনার মা, নয়তো আপনি। এবং আজ সর্বপ্রথমেই আমি যাচাই করে দেখে নিয়েছি তপতি দেবী মোবাইল ব্যবহার করতে জানেন না। নিজেকে সামলে নিয়েছেন বিনোদ শাসমল। বেশ আত্মবিশ্বাসী একটা হাসি ছুড়ে দিয়ে বললেন, অতএব রইল বাকি এক। আমি খামোকা টিনার লাভারকে মেসেজ পাঠাবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছিল ওই 10 মিনিটের মধ্যে? 10 মিনিট নয়, আজ 4 বছর ধরে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। ইস্পাত কঠিন গলাটা যেন ঝনঝনিয়ে উঠল। ডানাতে তর্জনী ইঙ্গিত করে বললেন সুবর্ণরেখা, লোভ, কয়েক লক্ষ টাকার লোভ আপনাকে উন্মাদ করে রেখেছিল। না হলে এত ঠান্ডা মাথায় প্ল্যান করে নিজের দিদির একমাত্র সন্তানকে। অস্ফুট একটা শব্দ করে তপতি মিত্র ছটফটিয়ে উঠলেন। ডাক্তার অনিমেষ রেডি ছিলেন। ছোট্ট একটা ট্যাবলেট পুরে দিলেন জিভের তলায়। বললেন, ভয় নেই, কুল ডাউন। বিনোদ শাসমল ফুঁসে উঠলেন এবার। দেখছেন, আপনাদের পাগলামির ফলে আমার দিদি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে।
আপনাদের এই ফার্স দেখার আগ্রহ নেই আমার। সিট ডাউন অ্যান্ড ডোন্ট মুভ। গর্জে উঠলেন শ্রীমতী সুবর্ণরেখা। অনেকদিন পর আবার সেই হিম কণ্ঠস্বর। চাইলেই কি যাওয়া যায় মিস্টার শাসমল? আগে যে গল্পটা পুরো শুনতে হবে। কি গ্রাউন্ড আছে আপনার আমাকে ইনক্রিমিনেট করার? শুনুনই না পুরোটা, তারপর নিজেই ঠিক করবেন। এ গল্পের শুরু টিনার বাবাকে দিয়ে। ভদ্রলোক কোনো এক তীব্র অভিমানে সুইসাইড করেন, সমস্ত টাকা পয়সা মেয়ের নামে উইল করে দিয়ে। পাছে এ টাকা অন্য কেউ হাতিয়ে নেয়, সন্দেহটা অবশ্য তপতী দেবীকেই করেছিলেন ভদ্রলোক। উইলে শর্ত করে দিয়ে যান 18 বছরে পৌঁছানোর আগে যদি টিনার মৃত্যু হয় টাকা চলে যাবে ভারত সেবাশ্রমে। টিনা অবশ্য নির্বিবাদে 18 পৌঁছলো, কিন্তু সে বা তার মা জানতো না এই টাকার ওপর রাহুর দৃষ্টি পড়েছে। দীর্ঘদিন ধরে বিনোদবাবু এই টাকাটাকে টার্গেট করে আছেন। তার মতলব ছিল ভাগ্নির হাতে টাকা এসে পড়ার পর ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে সেটা গ্রাস করবেন। কিন্তু খেয়ালি টিনা হঠাৎই ঠিক করে পুরো টাকাটা সে তার প্রেমিককে দিয়ে দেবে। আচমকা প্ল্যান ভেস্তে যাওয়ার উপক্রমে বিনোদবাবু মরিয়া হয়ে উঠলেন। ঠিক করলেন আপাতত টিনাকে সরিয়ে দিয়ে টাকা বেহাত হওয়াটা রুখবেন। হার্ট পেশেন্ট দিদির ব্যবস্থা পরে ভেবে দেখলেও চলবে, এবং চমৎকার সুযোগও মিলে গেল। শুনতে পেলেন মোবাইলে তর্কাতর্কি চলছে। টিনা বলছে 5:30টার পর 1 মিনিটও সে অপেক্ষা করবে না, চলে আসবে মঙ্গলম বিল্ডিং থেকে। বিনোদবাবু একটু পরেই ফাঁক পেলেন। টিনা ঘরে ছিল না। তার মোবাইলটা থেকে কমলকে SMS করলেন 6:45 এসো, মানে পরিষ্কার 15 মিনিটের একটা গ্যাপ তৈরি করে নিলেন। বাহ, বেড়ে কল্পনা শক্তি। রহস্য উপন্যাস লিখুন না, হটকেক হয়ে যাবে। বিনোদ শাসমলের ঠান্ডা প্রতিক্রিয়া দেখে চমকে উঠল মামি। লোকটার নার্ভ আছে বটে। উপন্যাসের উপসংহারটা আগে শুনুন, তারপর হাততালি দেবেন। 5:30টার টাইম মেনটেন করবে বলেই টিনা বাড়ি থেকে বেরোয়। তার মিনিট 2-3 পরেই আপনিও তার পিছু নেন। পথের মধ্যে কোনো সুবিধে মতো নির্জন জায়গায় আপনি একটা ছদ্মবেশ পরে নেন, মহিলার পোশাক। ওইখানটাতেই আপনার মাস্টার স্ট্রোক। আমি প্রথমে লম্বা মহিলার খোঁজে নেমে পড়েছিলাম, তারপর হঠাৎ খেয়াল হলো লম্বা মহিলার হাইট ইজ ইকুয়াল টু মাঝারি উচ্চতার পুরুষ। আপনার হাইট কত বিনোদবাবু? 5.5 মতন, তাই না? তাতেই প্রমাণ হলো আমি খুনি। 5.5 হাইটের পুরুষ কত কোটি আছে দুনিয়া জানেন? নিশ্চয়ই, কিন্তু উপন্যাস এখনো শেষ হয়নি যে। ছদ্মবেশ পরে টিনার 2 মিনিট পরেই আপনি বিল্ডিং এর উপরে উঠে যান এবং অতর্কিতে তার শ্বাসরোধ করে নিঃশব্দে পিছন দিকের পরিত্যক্ত ঝোপঝাড়ের জঞ্জালে ফেলে দেন। বাঁ হাতটির ব্যবহারও পরিকল্পনা মাফিকই করেন যাতে কমল ফেঁসে যায়। আপনি জানতেন আপনার ভাগ্নির প্রেমিকটি ন্যাটা, আর ছদ্মবেশের পোশাকটির জন্যেও আপনাকে খুব একটা মাথার ঘাম ফেলতে হয়নি। আপনার লন্ড্রিতে ওরকম বিস্তর জিনিস কাচতে দেয় লোকে। ডাহা মিথ্যে কথা। আজ পর্যন্ত একটা বোরখাও কেউ কাচতে দেয়নি আমার লন্ড্রিতে। কথাটা বলে ফেলেই কেমন যেন হকচকিয়ে গেলেন ভদ্রলোক। সুবর্ণরেখা স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে সোজা তাঁর চোখের দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, যুদ্ধ জয়ের ভঙ্গি যেন। তাহলে ভুলটা শুধরেই দিলেন বিনোদবাবু। এবার তবে বোরখাটা কোন দোকান থেকে কিনেছিলেন সেটাও আপনি বলুন। দাঁতে দাঁত চেপে সম্ভবত নিজের নির্বুদ্ধিতাকেই একবার ধিক্কার দিলেন বিনোদ শাসমল। তারপর ট্রেনারের চাবুকের সামনে বশীভূত বাঘের মতো তার মাথাটা নিচু হয়ে গেল। মুখ ঢাকলেন দুহাতে। খেলাটা ততক্ষণে ধরে ফেলেছি আমি, বহু পুরনো সাইকোলজিক্যাল ট্রিক। কিন্তু তুখোড় শয়তানও চকিতে ফেসে যায় এই ছোট্ট চালে। অপরাধের গল্পটা শোনাতে শোনাতে ইচ্ছে করেই একটা দুটো ভুল ডিটেল বলেন গোয়েন্দা। অপরাধী মুহূর্তের অসতর্কতায় প্রতিবাদ করে ভুল ধরিয়ে দিতে চায় এবং সেখানেই ধরা পড়ে সে। ব্যাপারটাকে এই দিকে টেনে আনবেন বলেই শ্রীমতী সুবর্ণরেখা এতক্ষণের মধ্যে একবারও বোরখা কথাটা উচ্চারণ অবধি করেননি। ছদ্মবেশ, পোশাক এইসব টার্ম ব্যবহার করেছেন খুব সযত্নে। পোশাকটা যে বোরখাই সেটা বিনোদ শাসমলের জানার কথা নয়, যদি সে নিজে দোষী না হতো। আমাদের কাজটা সহজ করে দিলেন বলে ধন্যবাদ মিস্টার শাসমল। সুবর্ণরেখার গলা আবার খুব স্বাভাবিক, প্রশান্ত শোনাচ্ছে। অ্যাকচুয়ালি দুটো পয়েন্টে আপনি ফেসেছেন। প্রথমটা আপনার নিজের ভুল, SMS-টাতে চোস্ত নিখুঁত ইংরেজি ব্যবহার করা, আর অন্যটা দৈবকৃত। টিনার হাত ঘড়িটা যে পড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল তাতেই কমল বিশ্বাস আলটিমেটলি সন্দেহ মুক্ত হতে পেরেছে। একটু থেমে হাসলেন ম্যাডাম। এই ঘড়ি বন্ধ হয়ে যাওয়াটা নেহাতি নিয়তি নির্দিষ্ট। একে আপনি ভগবানের মারও বলতে পারেন। পাপ কর্মের শাস্তি টাস্তি তিনি দিয়ে থাকেন বলে শোনা যায় কিনা। বলতে বলতে হঠাৎই কারেন্ট চলে এলো।
এতক্ষণে অস্পষ্ট আলো আধারি কেটে গিয়ে উজ্জ্বলতায় ভরে গেল সারা ঘর। আমি ভাবছিলাম রহস্য উদ্ঘাটনের মুহূর্তেই এই যে আলো ফিরে আসে, এটাও কি একটা আশ্চর্য কোইন্সিডেন্স নয়? শ্রীমতী সুবর্ণরেখা সেন, সিনিয়র ইনভেস্টিগেটর, বোধহয় আমার মনের কথা পড়তে পারলেন। সেই ঝকঝকে হাসিটা হেসে বললেন, হ্যাঁ, এটাও। গোধূলিতে মৃত্যুর ছায়া গল্পটি এখানেই শেষ হলো। প্রতিবারের মতো এবারেও অবশ্যই জানাতে ভুল করবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে তাও বলবেন। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করতে ভুল করবেন না। লাইক করুন, শেয়ার করুন। আর নতুন শ্রোতা যদি এই গল্পের মাধ্যমে আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সেই সাথে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুল করবেন না। বেল আইকনে ক্লিক করা থাকলে আমাদের পরবর্তী গল্প আপলোড হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন সুবর্ণরেখার চরিত্রে দেবলীনা, তপতী মিত্রের চরিত্রে মধুরিমা, বিনোদ শাসমলের চরিত্রে কৌশিক, আর সমগ্র গল্প পাঠে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক। নমস্কার।